হ্যালো এভরিওয়ান, এবং আজকে আমার সাথে যিনি আছেন তাকে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমি সেই ব্যর্থ চেষ্টাও করবো না। বাংলাদেশের প্রাইড, আওয়ার ন্যাশনাল হিরো মিস্টার মাশরাফি বিন মুর্তজা। ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি শুরুতে আপনাকে কংগ্রাচুলেট করতে চাই, আপনি ইউএনডিবির ন্যাশনাল অ্যাম্বাসেডর হয়েছেন। সো হাউ আর ইউ ফিলিং রাইট নাও? না, খুবই ভালো লাগছে। এটা আমি আগেও বলেছি, ইটস লাইক ড্রিম কামস ট্রু। আমার সবসময় একটা ইচ্ছা ছিল, তো সেটা আমার অনেক পরে হলো এসে আমার পূরণ হয়েছে। আমি চেষ্টা করব আমার যে যতটুকু কাজ আছে সেটা ঠিকভাবে করার। আপনার এই কাজটা তো মেইনলি ইউথদেরকে নিয়ে। জি। তো যদি আমরা ইউথদের নিয়ে কথা বলছি, আমরা আপনার একটু ছোটবেলায় যদি যেতে পারি আর কি, যে ছোটবেলায় আপনি কেমন ছিলেন? খুব শান্তশিষ্ট ছিলেন নাকি একটু অন্য 9টা বাচ্চার মতো একটু চঞ্চল ছিলেন? হ্যাঁ, আমাদের সময়টা আছে ধরেন, আমরা তো আসলে চঞ্চল ছিলাম। জি। চঞ্চল ছিলাম অনেক, এবং আমরা বন্ধু বান্ধব ছিলাম অনেকে, প্রায় 60 জন 65 জন একসাথে সব সময় থাকতাম। তো এই স্কুল টাইমটা পার হলে বা স্কুলের সময় অনেক সময় মাঠে সবসময় মাঠে বা নদীর কূলে আমাদের বাড়ির সামনে সবাই, এবং আমরা যে কয়েকজন একসাথে ছিলাম তারা প্রত্যেকে আমাদের পাশাপাশি বাড়ি সব। সো আমরা সবাই হয় স্কুল, আর নাহলে স্কুলের মাঠ, নাহলে নদীর কূল, এইভাবেই চলতো আমাদের দিন। তো এখন তো একটু ডিফারেন্ট, এখন সবাই হয়তো বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা রাস্তার পাশে, একটু ডিফারেন্ট। আমি যেটা জানতে চাচ্ছি, কখনো মানে যে আম চুরি করতে গেছেন, গিয়ে ধরা গেছেন, এই রকমের? এটা তো জীবনের একটা মানে অধ্যায় ছিল। এইগুলোই তো জানতে চাচ্ছি বস। হ্যাঁ, এইগুলো ছিল। ধরেন কারো গাছের আম পেড়ে আনা, ধরা খাইছেন আম চুরি করতে গিয়ে? ধরা না, এমনি মানে ধমকানি খেয়েছি। আদর্শ একটা কেমন ছিল ধরা খাওয়া? না, ধরা খাইনি, আমি বললাম হাতে নাতে ধরা খাইনি। তখন ওনাকে বলতে পারতো, বেটা আমাকে চিনোস, 10 বছর পর দেখা করুন তোর সঙ্গে। না, এই সুযোগ তো ছিল না। কারণ ওই সময় তো ধরেন কারো সামনে কি হবে, হয়তো বা কারো ড্রিম থাকাটাই উচিত আমি মনে করি। কিন্তু আপনি আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অবশ্যই আমি ন্যাশনাল টিমে ক্রিকেট খেলবো এটা এইটার চিন্তা করিনি ওই সময়। কারণ আমাদের সময় ছিল যে আমরা ওইভাবেই খেলতাম, ওইভাবেই সিজনেও খেলা যেরকম শীতকালে ক্রিকেট এবং সন্ধ্যায় ব্যাডমিন্টন। হ্যাঁ, আমরা জাস্ট ফান থেকে মানে খেলতাম। সো ওই সময় তো আসলে ড্রিমটা ওরকম ছিল না, বা আপনার ক্রিকেটে ওরকম অপরচুনিটি গুলো ছিল না এখন যেটা আছে। যে একটা ছেলে যখন এখন যেভাবে গ্রো আপ করছে, আমাদের সময়টা ওইভাবে করিনি আমরা। সো বাবা মার প্রেশার থাকতো সবসময় পড়ালেখা করো। সো তারপরও ওই ফাজলামি করতে করতে এই পর্যন্ত আসে আর কি। আমার আপনার ফার্স্ট ইমেজ যেটা ছিল আমার মনে হচ্ছে, আপনার আগেও তো বাংলাদেশে ফাস্ট বোলার ছিল এবং ভালো ছিল, বাট অ্যাগ্রেসিভ যে টিয়ার অ্যাওয়ে পেস, মানে একদম ব্যাটসম্যানকে ভয় দেখানোর মতো, ইউ আর দ্য ফার্স্ট পারসন। আমি বলি, আমি প্রথমবার আপনার ম্যাচ দেখছি, আপনার প্রথমবার সেকেন্ড টেস্ট হবে জিম্বাবুয়ে, একটা ওপেনিং ব্যাটসম্যান ছিল, আপনার হেলমেট ভেঙে দিয়েছিলেন বাউন্সার করে। আপনার হয়তো বা হ্যাঁ, শুরুর দিকের কথা তো, শুরুর দিকে হ্যাঁ আমি অনেক জোরে বল করতাম, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে আনা হয়েছিল। কারণ ওই একটা কারণে যে আমি জোরে বোলিং করতে পারতাম, অ্যাকুরেসিও আল্লাহর রহমতে ভালো ছিল। এই কারণটার জন্য আমি এসেছিলাম বাংলাদেশ টিমে খুব তাড়াতাড়ি। লাকি, আই এম ভেরি লাকি যে আমি 15 বছর বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পেরেছি। সেম টাইমে হ্যাঁ আনলাকি যেটা, সেটা সবাই জানে, সেটা আর মেনশন করার কিছু নাই। হয়তো আমার লাইফে অনেক ইনজুরি হয়েছে বা হয়েছে, বাট ওইটা আপনাকে আরো স্ট্রঙ্গার একটা মানুষ বানিয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনি যদি নর্মালি 15 বছর ক্রিকেট খেলতে, ওটা তো একরকম ইন্সপিরেশন, বাট আপনি যেভাবে আপনার বাধাগুলোকে অতিক্রম করেছেন, এইটা কিন্তু ইয়াং মানুষকে ইন্সপায়ার করে। মানুষ যখন কোনো প্রবলেমে ফেস করে, আপনি ইউ আর আ রোল মডেল। হ্যাঁ, এটাই যে আপনি, আমি কখনো মানে ওরকম চিন্তা করিনি আমার জীবনে যে হ্যাঁ আমি একটা জিনিসই ভেবেছি যে নেভার গিভ আপ। আমি ওইটা নিয়েই সবসময় ভেবেছি যে আমি যখন আমার ক্যারিয়ার শেষ করব, বা আমি যেটাই শেষ করি না কেন, স্টেজে এসে আমার যেন কখনো মনে না হয় যে আমি চেষ্টা করিনি, এই প্রশ্নটা যেন আমার কাছে না আসে। সো এই জায়গাটা থেকেই আমি সবসময় চেষ্টা করেছি যে সবসময় পজিটিভ থাকতে এবং রাইট অ্যাটিটিউড রাখতে, যে আমি যেটা করতে চাই তার জন্য আমি যেন যা ভালো কাজ যা করার দরকার আমি সবগুলাই করি। একটা কথা আছে না, আমরা যেটা বলি ওইটার থেকে আমরা যেটা করি মানুষ কিন্তু সেটা বেশি শিখি, এবং আপনার লাইফ থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখার উপায় আছে, এবং মানুষ সেটাকে আইডলাইজ করতে। ইউ আর দ্য রাইট কাইন্ড অফ আইডল, যেই কারণে হয়তো আপনাকে ইউএনডিপি সিলেক্ট করেছে এই মিশনের জন্য। না, আসলে এটা অবশ্যই ওনাদের জায়গা থেকে অবশ্যই ঠিক আছে, তবে আমি মনে করি দেখেন এটা অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি কিভাবে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, এটা পুরোটাই নির্ভর করে আপনার পরে। হয়তোবা আপনাকে কেউ ইন্সপায়ার করতে পারে, কিন্তু আমি মনে করি
আপনি ইন্সপায়ার হওয়ার পেছনে আপনি একমাত্র সবচেয়ে বড় Right, শক্তি, যেটা আপনি right, আপনার নিজেকে করতে right. পারেন। তো আমার বিশ্বাস যে বাংলাদেশে যারা আছে তরুণ যারা উঠে আসছে, যেটাই করুক, তাদের যে ক্রিকেট খেলতে হবে এমন না, বিভিন্ন জায়গা থেকেই করতে পারে। ক্রিকেট একটা পার্ট, দেশে তো আরো বহুত ভালো ভালো কিছু আছে। সো আমি মনে করি তাদের যদি ড্রিম থাকে অবশ্যই তারা চেস করবে, বাট প্রপার ওয়েতে, অনেস্ট থেকে। অবশ্যই। আমার বিশ্বাস সবাই পারবে, এবং হয়তোবা সবাই না পারলেও ম্যাক্সিমামটা পারলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। ডেফিনেটলি। এবার একটু মানে কম সিরিয়াস ব্যাপার আসে, আপনারা যখন বাইরে ট্যুরে যান, আসলে টিমে তো সব কেউ থাকে না যে একটু জোক করে বেশি ফাইজলামি করতে পছন্দ করে। আপনাদের টিমে এরকম মানে হিউমারাস বা মজা করে কে সবচেয়ে বেশি? না, আমাদের টিমে সবাই আছে আসলে, কম বেশি সবাই কোনো আছে। যদি স্টোরি শেয়ার করতে পারতেন বিদেশে আপনাদের কোনো মজার স্টোরি, যেমন আমি একটা যদি পারমিশন দেন বলি, পাকিস্তানের একটা স্টোরি আছে। পাকিস্তান টিম যখন অস্ট্রেলিয়াতে যে ওনাদেরকে একটা ফ্যামিলি দাওয়াত দিয়েছিল, তো দাওয়াত দেওয়ার পর ওখানে তো পাকিস্তানি খাবার অত পাওয়া যায় না, অনেক কষ্ট করে 6-7টা আইটেম ম্যানেজ করতে, করার পর জিজ্ঞেস করছে খাবার কেমন আছে, আব্দুল রাজ্জাক বলছে সবই ভালো কিন্তু পালক পনিরটা নাই। তখন ওই মহিলা বলছে যে এটা তো রেস্টুরেন্ট না, এটা বাইরে একটা বাসা। মানে ওরকম আর কি কোনো ফানি স্টোরি যদি আপনাদের? না, আমাদের অনেক আছে আসলে। হঠাৎ করে আপনি বলেছেন তো, মনে করা খুব কঠিন। আমাদের আরো ফানি আছে, এটা তো খুবই, কিন্তু আমার একটু খেয়াল মনে করতে হবে আসলে। আমি অনেক আছে, মানে যেটা বলতে পারবেন আর কি, নো প্রেশার, বা আপনার ব্যক্তিগত জীবন থেকেও যদি কিছু বলতে চান। না, আচ্ছা ঠিক আছে, আমরা আমি মনে করি আপনি যখনই মনে আসবে আমাকে ইন্টারাক্ট করবেন, ফিল ফ্রি টু ডু সো। আপনি যখন ক্রিকেট শুরু করেছিলেন তখন কি আপনি ভেবেছিলেন যে আপনি এরকম ক্যাপ্টেন হবেন, এবং নাকি এটা অটোমেটিক খেলতে খেলতে? এইটা কেউ আসলে চিন্তা করার সুযোগই নাই। মানে থাকে না, ইচ্ছা থাকে না যে আমি ক্যাপ্টেন হতে চাই, ওরকম ছিল না আপনার? না, আমি বাংলাদেশ টিমে খেলতে পারি, এটাই আমার আলাদা প্রাইড। তো আমি আর কোনো কিছু নিয়ে কখনো ভাবিনি। আমি সবসময় চেয়েছি বাংলাদেশ টিমে খেলবো, এটাই আমার ড্রিম ছিল। আর ক্যাপ্টেন্সি নিয়ে তো ভাবার কোনো সুযোগই ছিল না, আর এটা কখনো ভাবিও নি, এবং আমার কখনো ইচ্ছা ছিল না। অটোমেটিক্যালি আমার কাছে এসেছে এবং আমি করছি এটাই। এন্ড ইউ আর ডুইং এ ব্রিলিয়েন্ট জব। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে উই আর অল ফ্যান্স। টু র্যাপ ইট অফ, আপনার বাংলাদেশের ইউথদের জন্য কোনো মেসেজ, যেহেতু আপনি ইউএনডিপির একজন অ্যাম্বাসেডর হচ্ছেন? না, অবশ্যই আমি একটা মেসেজ অবশ্যই দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেক সময় তো অনেক নেগেটিভ কথা হয়, সবাই নেগেটিভ কথা বলে, আমাদের তরুণ যারা আছে সবসময় নেগেটিভ কথা বলে, সো তারা কখনো ইন্সপায়ার্ড হয় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই তাদেরকে ইন্সপায়ার করা উচিত, এবং আমার বিশ্বাস যারা তরুণরা ভালো, মানে তরুণরাই কিন্তু আমরা যদি বলি যে আমাদের দেশ একটু হলে এগিয়েছে, তাহলে কিন্তু সেটা তরুণরাই এগিয়ে গিয়েছে। সো আমি বিশ্বাস করি এখনো অনেক তরুণরা ভালো কাজ করছে। হ্যাঁ, হয়তোবা কিছু তরুণরা হয়তোবা তাদের জায়গায় স্পেস খুঁজে নিতে পারছে না। সো ইউএনডিপি যে কাজটা করছে, যে তাদেরকে একটা সুযোগ সুবিধা দিতে চাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই সুযোগ সুবিধাগুলো নেওয়া উচিত, এবং এখান থেকে তাদের ড্রিমটাকে চেস করা উচিত। এট দ্য সেম টাইমে আমি সবসময় বলি যে আমাদের এটা শুধু ইন্সপিরেশন না, এটা আমার বিশ্বাস থেকে আমি বলি, আমাদের তরুণ সমাজ অনেক ভালো, এবং চাইলে অন্যান্য দেশের তরুণ সমাজগুলো যা করছে তার থেকে অনেক বেশি অ্যাবিলিটি আছে আমাদের তরুণ সমাজের আরো ভালো কাজ করার। শুধু তাদেরকে একটু ভালো কথা বলতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে। শুধু এই বললে হবে না যে তারা কিছুই করতে পারছে না। আমার বিশ্বাস তারা ভালো কিছুই করছে এবং সামনে আরো ভালো কিছু করবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার টাইম কম ছিল, এর মধ্যেও যে আপনি আমাদেরকে এই একটা সুযোগ করে দিন, সেই জন্য অনেস্টলি ধন্যবাদ। থ্যাংক ইউ। এন্ড অ্যাপোলজিস, বাট থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংকস।